নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের শুরুতেই বিশেষ আলোচনায়, বিশেষ টক শোতে, এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নবেন্দুবাবু, স্বাগত। নমস্কার। এবং আজকে পঞ্চায়েত ভোট দিনভর আজকে ভোট নিয়ে আমরা দেখিয়েছি সকাল থেকে খবর, গোটা রাজ্যের কোথায় কোথায় কি ভাবে ভোট চলছে, সেই ছবি যেরকম তুলে ধরেছি। আজকে সার্বিক পরিস্থিতি নিয়েই থাকবে আমাদের এই আলোচনা। ভোট শেষ হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা বলছে ব্যালট বক্স নিয়ে এবার ভোট কর্মীরা ফিরতেও শুরু করে দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত নবেন্দুবাবু ভোট হয়ে গেল, একেবারে সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি যে কেমন হলো আজকে রাজ্যের ভোট? কিছু কিছু জায়গায় ভোট আছে, সব জায়গায় তার ভোট হয়নি। নগর পঞ্চায়েত এবং আর গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন গ্রামীণ এলাকায় সব জায়গায় পঞ্চায়েতে ভোট হয়নি, ত্রিস্তর পঞ্চায়েতে। আর পঞ্চায়েতের মধ্যে দুটো পর্যায়েই মোটামুটি ভাবে ভোটের কিছু হয়েছে, নির্বাচনের প্রয়োজন হয়েছে। এমনিতে তো মোটামুটি ভাবে শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো হাঙ্গামা ঘটেছে। আপনারা জানেন, ধনপুরে আমাদের যে প্রার্থী ছিলেন ওনার উপর হামলা হয়েছে, আমাদের বুথ অফিসগুলি ভেঙে দেওয়ার একটা চেষ্টা হয়েছে বা ভেঙেছেও কিছু কিছু জায়গায়। এগুলি তো ঘটনা ঘটেছে, তো এগুলি তো অস্বীকার করার কোনো উপায় নেই। এগুলির ছবি তো আপনাদের কাছে আছে, কিন্তু তারপরে মোটামুটি শান্তিপূর্ণ। কারণ ধনপুর আপনারা জানেন, আমাদের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটা গড় ছিল, সেখানে ওনার নির্বাচনী ক্ষেত্র। আজকের দিনে এসে এই বিধানসভা কেন্দ্র আমাদের দখলে এসছে, কিন্তু তারপরেও ওখানে যে বামপন্থীদের যে অবস্থা সেটা তো আছে, তাদের একটা ভিত তো সেখানে আছে, এবং বামপন্থীরা যেখানে থাকবে সেখানে সন্ত্রাস তো থাকবেই। সেটা তো একদম একাঙ্গভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বামপন্থা এবং সন্ত্রাস এর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বলে সেটা থাকবেই। এবং আমার এখনো মনে আছে 18 নির্বাচনের আগে ওই এলাকায় এক শিশুকন্যার সঙ্গে নির্যাতন হয়েছিল, পরবর্তী সময় মেয়েটাকে মেরেও ফেলা হয়েছিল। তৎকালীন সময় মুখ্যমন্ত্রী দেখতেও যাননি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন তো এই রাজ্যে সবেমাত্র উনি রাজনীতি শুরু করেছিলেন, বিপ্লব কুমার দেব। উনি সহ অনেকেই গেছিলেন সেখানে সেই এলাকা পরিদর্শনে, এবং মানুষের যে খুব সেটা তখন দেখা গেছিল। কিন্তু এটা ঠিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, ক্রম পরিবর্তন ঘটছে। তারপরেও তো বামপন্থী সেখানে প্রভাব রয়েছে, মারমুখী যে কমরেডরা রয়েছে তারা তো আছে। ফলে সেই সমস্ত জায়গাতে কিছু কিছু সমস্যা হবেই, হওয়াটাই স্বাভাবিক। বামপন্থী থাকবে, সন্ত্রাস থাকবে না, তা হয় না, বলে সেটা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রায় 71% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, 29%তে ভোট হয়েছে। পঞ্চায়েত সমিতি সেখানেও 55%তে জয়ী, বাদবাকি যে 45 রয়েছে সেখানে ভোট। জেলা পরিষদের 17তে জয়ী হয়েছে এবং বাদবাকি 83তে ভোট হয়েছে। এত কম আসনে ভোট হলো এবং তারপরও অশান্তির ছবি। কেন অশান্তিটাকে তারপরেও ঠেকানো গেল না? না, যেখানে বামপন্থীরা, কংগ্রেসের কথা আমি বাদই দিলাম, কংগ্রেস খুব একটা নেই উত্তর জেলায় বা ঊনকোটিতে। কিছু কিছু কয়েকটা পকেটে কংগ্রেসের কিছু ভূমিকা আছে, তাছাড়া তো সারা রাজ্যে কংগ্রেসের তেমন কোনো ভূমিকাই নেই, বামপন্থীরাই। তো বামপন্থীরা তারা তো, আমি পূর্বেই বললাম, তারা যেখানে যেখানে আছে সেখানে মোটামুটিভাবে তারা চেষ্টা করেছে প্রার্থী দেওয়ার, প্রার্থী দিয়েছেন তারা। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে আমাদের বিরুদ্ধে যে যেখানে তারা দিতে পারছেন না সেখানে তারা অভিযোগ করছেন যে আমরা দিতে দেইনি। এটা তো সত্য না, কারণ আমরা যদি না দিতে দিতাম তাহলে কোনো জায়গায় দিতে পারতেন না। আমাদের এই ধরনের চেষ্টা ছিল না, কিন্তু তারা সব জায়গায় দিতে পারেননি। কিন্তু যে জায়গায় বামপন্থীরা সক্রিয় আছে সেখানে তারা দিয়েছেন, এবং সংঘাত তো স্বাভাবিকভাবে সেখানে হবেই, তারা করবে এই সমস্ত কাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা। আসলে 18-র আগে, 18-র বিধানসভা নির্বাচনের আগে যে পঞ্চায়েত নির্বাচনগুলি এই রাজ্যে হয়েছিল, আমি বিগত কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে আমি একদম পত্রিকা দেখে দেখে বলেছিলাম সেই সময়কার পত্রিকাগুলিতে কি কি হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কি হয়। এখন তো তারা প্রার্থী দিয়েছেন, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে তো মোটামুটি প্রার্থী দিয়েছেন তারা। সেই সময়কালে আমরা হয়তো ছিলাম না, ভারতীয় জনতা পার্টি সেভাবে সক্রিয় ছিল না, আমাদের শক্তিও সেরকমভাবে ছিল না।
তখন তো বিরোধী দল কংগ্রেস ছিল, এবং আজকে যারা বামেদের সঙ্গে মিতালি করছেন তারা তো অনেকেই তখন সোচ্চার হয়েছিলেন। তাদের যে বক্তব্য সেই পত্রিকাগুলিতে এখনো আছে। সেখানে কি অবস্থায় নির্বাচন হতো, মানুষ তো বেরোতেই পারত না। মানুষ যারা বিরোধী দলের সমর্থক তারা তো বেরোতেই না বাড়ি থেকে। এরা শাসক দলের আছে, মোটামুটি শাসক দলের খাতায় নাম লিখিয়েছে কিংবা তাদের সুবিধাভোগী, তারাই বেরোতেন। এবং যাদের সন্দেহ হতো যে তারা আমাদের ভোট দেবে না, মানে বামপন্থীদের ভোট দেবে না, তাদেরকে আগাম মানা করে দেওয়া হতো যাতে তারা বাড়ি থেকে না বেরোন। এই দৃষ্টান্ত প্রচুর আছে। এই আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই এই সমস্ত ছবিগুলি আছে। এটা বেশি দিন তো আর হয়নি, এই ছবিগুলি সবার কাছে আছে। ফলে বামপন্থীদের চরিত্রটা পাল্টায়নি। এখানে সিপিআইএম এর চরিত্রটা আর মানে খুব এত তাড়াতাড়ি পাল্টে যাবে এমনটাও না। তাদের নেতাদের বক্তব্য দেখুন কি ধরনের বক্তব্য রাখছে তারা, মানে একটা হুমকি ধমকি এই সমস্ত বিষয় তো তাদের লেগেই আছে। তাদের সাধারণভাবে যখন কথাবার্তা বলে তখনও দেখা যায়, কোনো জনসভায় গিয়ে কথা বলে তখনও সাংবাদিক সম্মেলন করছে, সেখানে হুমকি ধমকি এগুলি চলছে। তাদের চরিত্রটা তো পরিষ্কার, রাজনৈতিক চরিত্র তাদের পরিষ্কার। ফলে সেগুলি তো হবেই। যে সমস্ত ছোট ছোট জায়গায় দাঁড়িয়ে আমরা সোনামুড়ার ছবি দেখেছি, বিলোনিয়ার ছবি দেখেছি, যেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দলের বর্তমান বিধায়ক এবং প্রাক্তন সাংসদের বিরুদ্ধেই অভিযোগ উঠে এসেছে, কিভাবে দেখছেন? সিপিএম এর কথা বলছেন তো? না না, আমি তো বলছি বরাবর এটা সর্বত্র। এটা শুধু এই ত্রিপুরা বলে নয়, যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি আছে বা ছিল, সেইখানে একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেটা সন্ত্রাসের সংস্কৃতি, সেটা হিংসা, রাজনৈতিক হিংসা সেখানে থাকবেই, এটা এড়ানো যাবে না। কিন্তু এই সংস্কৃতি বদলের প্রয়োজন আছে, বদল হচ্ছে। আমি আজকে যে পশ্চিমবাংলায় যে সন্ত্রাস চলছে, সেটা তো মানে ওই আমদানি করা কমিউনিস্টদেরই, তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা তৃণমূল চালিয়ে যাচ্ছে। সেটা থেকে যেখানে শেষ করেছিল বামপন্থীরা, সেখান থেকে তৃণমূল শুরু করেছে। সেখানে তাই আছে। কেরালাতে প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনা চলছে। নির্বাচন নেই, সাধারণভাবে প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনাগুলি চলছে। হামলা, হুজ্জতি, খুন, এগুলি তো চলছে। তো বামপন্থীরা যেখানে থাকবে, ত্রিপুরাতে আমরা সক্রিয় আছি, আমাদের কার্যকর্তারা সক্রিয় আছেন। আমাদের কার্যকর্তারা এই ধরনের সংস্কৃতি বদলের চেষ্টাটা করছেন। বলতে মানে আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, আমাদের কার্যকর্তারা এই মানে এই যে এটা একটা ভাইরাস, কিন্তু মানসিকভাবে তা আক্রমণ করে। আমাদের কার্যকর্তারা এই ধরনের ভাইরাসে আক্রান্ত হয় না এমনটা কিন্তু না। আমরা বারংবার বলি, আমাদের মানে পার্টি যে আমাদের প্রশিক্ষণ শিবিরগুলি হয়, সেখানে আমরা বলি এইভাবে সন্ত্রাস করে মানে মানুষের মন জয় করা যায় না। যারা আমাদের সমর্থকরা আছেন তারাও যখন দেখবেন এই ধরনের সন্ত্রাসের, সেটা মানুষ সমর্থন করে না। আমাদের সমর্থকরা এগুলি মেনে নেয় না, কেউ কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগুলি মেনে নেয় না। ফলে আমরা আমাদের কার্যকর্তাদের বুঝাই এবং আমাদের আদর্শটা আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা সেখানে বলি এই কথাগুলি, কিন্তু তারপরেও এই যে প্ররোচনার ফাঁদে তারা পা দেন। দীর্ঘদিন সন্ত্রাসের পরিস্থিতি তারা দেখেছেন, কি ধরনের বামপন্থী সন্ত্রাস হয়। খুনের ব্যাপক তালিকা, যে বিলোনিয়ার কথা বলছেন, সেই বিলোনিয়া তো মানে এত মানুষ মারা গেছে, বিলোনিয়া মহকুমাতে এত খুন হয়েছে বিরোধী দলে। তো এগুলি তো ভুক্তভোগী তারা। ফলে তারা এর পাল্টাটা অনেক সময় দেওয়ার চেষ্টা করে। আমরা এগুলির তীব্র বিরোধী, আমরা নীতিগতভাবে এর বিরোধী। কিন্তু আমরা বিরোধ করলেও মানে একদম উচ্চ স্তরের কার্যকর্তা, তাদের মধ্যে সেই সংস্কারটা আসতে নিশ্চয়ই সময় লাগবে। সাধারণ মানুষের মধ্যে এই সংস্কারটা আসছে কিছুটা সময় তো লাগবে। এই যে অপসংস্কৃতি ঢুকেছে, সন্ত্রাসের সংস্কৃতি, রাজনৈতিক সন্ত্রাস, এগুলি দূর করাটা মানে এতটা সহজ না। এইগুলি চলছে। এগুলি তো বামপন্থীদের আমদানি করা। এবং আপনি যদি ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস আপনি একটু চর্চা করে দেখেন, ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাসটা শুরু হয়েছে কবে থেকে? বামপন্থীদের আগমনের পর থেকেই। বামপন্থীরা যখন এই রাজ্যে ক্ষমতায় এসছে, তারপর থেকেই যে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন, এগুলি শুরু হয়েছে।
ইতিহাস তো তা বলে, এটা আমার কথা না। ইতিহাস ঘেটে দেখুন ত্রিপুরার রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস, প্রথম কোন হত্যাকাণ্ডটা হয়েছে এবং কিভাবে হলো, সবগুলি দেখবেন এর পেছনে বামপন্থীদের একটা ভূমিকা ছিল। তো বামপন্থীদের এটা হচ্ছে আদর্শগত অবস্থান, নীতিগত অবস্থান তাদের এটা। তো ফলে এগুলি আছে, আমরা এ থেকে দূর করতে চাইছি, কিন্তু আমাদের এই প্রচেষ্টা জারি আছে। আমরা 100% সফল হয়েছি এই কথা কিন্তু আমরা বলতে পারি না। এটা ঠিক 18 বিধানসভা নির্বাচনের পর প্রথম নির্বাচন এই রাজ্যে, যেখানে কোনো নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। আর এবার 23 নির্বাচন, মানে যার আগে এবং পরে কোনো রাজনৈতিক সন্ত্রাসে প্রাণহানি হয়নি, এটা আগে এবং পরে। তো এটা হচ্ছে প্রথম। কিন্তু মানে এর মানে এই না যে আমরা 100% সফল হয়েছি। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে এই কথা বলা হয় এবং আমরা বারংবার বলি। আমি নিজেও যখন সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বিষয় নিয়ে কথা হয় তখন আমি বলি, মানে প্ররোচনার ফাঁদে যারা কেউ পা না দেন। কারণ যারা আছে বিরোধী রাজনৈতিক দল যে সমস্ত আছে, বিশেষ করে বামপন্থীরা, তারা তো চাইবে একটা লাশ চায়, তারা লাশ চায়। এই লাশটা নিয়ে তারা রাজনীতি করে, মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে চায় তারা। ফলে এগুলি তো আছে। আমরা গ্রামের মানুষ যারা আছেন, গ্রামের মানুষ এগুলি চায় না। ঘোষণা হওয়ার পরেই বাদল শীলের মৃত্যু, এটাকে তাহলে কিভাবে বলবো? আমি অস্বীকার তো করছি না, আমি তো বললামই 100% সফল হয়েছে আমরা বলতে পারি না। কিন্তু এই ঘটনাটার পেছনে কি রহস্য, কি তা নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং সরকার এই তদন্তের রিপোর্ট প্রকাশ করবেন। তদন্ত চলছে, পুলিশি তদন্ত চলছে, তদন্ত শেষে সব বেরিয়ে আসবে কিভাবে ঘটনাটা ঘটলো পূর্ণাঙ্গ। এমনিতে তো বিরোধীরা দায় আমাদের উপর চাপিয়ে দেবে, এটাই স্বাভাবিক। এবং আমি এটাও বলি, যেহেতু আমরা শাসন ক্ষমতায় রয়েছি, যে কোনো এই ধরনের আইন ভাঙার যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে স্বাভাবিকভাবেই আমাদের উপর দায়টা আসবেই, এটাই স্বাভাবিক। যদি ধরে নিই যে আপনাদের উপরে পুরোপুরি দায় চাপালো, তখন দায় চাপালো, আমরা তো তদন্ত হচ্ছে কিভাবে ঘটলো, এই ঘটনাটা কিভাবে ঘটলো, এখানে যদি কার পুলিশের কি ভূমিকা ছিল, বা কিভাবে ঘটনাটার সূত্রপাত হলো এবং উনি কিভাবে মারা গেলেন, এই সমস্ত বিষয়গুলি বেরিয়ে আসা প্রয়োজন। এ রাজ্যের মানুষের জানা প্রয়োজন আছে কিভাবে ঘটনাটা ঘটলো। আমাদের যারা স্থানীয় কার্যকর্তারা আছেন তারা তো অস্বীকার করছেন এইভাবে তারা কোনো ঘটনাটি ঘটেননি বা তাদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটেনি। ঘটনাটার সূত্রপাত কিভাবে হয়েছে, কত দূরে গিয়েছে পুলিশি তদন্ত প্রক্রিয়া। আমি মানে এখানে আসার আগে অন্তত খবর নিয়ে আসিনি, নিশ্চয়ই তদন্ত তো চলছে। আপনারাও পুলিশকে জিজ্ঞাসা করতে পারেন, ওই থানা সংশ্লিষ্ট থানাকে জিজ্ঞাসা করতে পারেন যে অগ্রগতি কি হয়েছে এবং যাদের নামে অভিযোগ তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা কোন দলে আছেন, কি তাদের রাজনৈতিক পরিচয়, যাদের অভিযুক্ত যারা, তাদের সবার বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন আছে বলে মনে হয়। আমি মানে পুলিশের কাজ কোনো ধরনের হস্তক্ষেপ আমি চাই না। আপনারা যারা সাংবাদিকরা আছেন, নিশ্চয়ই যারা অভিযুক্ত এই কাণ্ডে, তাদের রাজনৈতিক পরিচয়টা কি, তাদের রাজনৈতিক অবস্থান কি, সেগুলো একটু জানা প্রয়োজন। এই যে আজকে সকাল থেকে লক্ষ্য করা গেল যে আপনাদের যারা কর্মীরা রয়েছেন তারা ভোট কেন্দ্রে দৌড়ঝাঁপ করলেন, অন্যদিকে আমরা যারা নিজেরাও যখন বেরিয়েছি বিভিন্ন কেন্দ্রে গেছি, বিরোধীরা কোথাও নেই, কোথাও একেবারে তাদের ছিটে ফোটা লক্ষ্য করা গেল না, না পোলিং এজেন্ট বা না সেই জায়গায় অন্য কোনো ভোটার বা কিছু। তাহলে কি এটা আপনাদের সাংগঠনিকভাবে দক্ষতা নাকি ওদের ব্যর্থতা? না, আমরা ছোটখাটো নির্বাচন না, একেবারে ছোটখাটো নির্বাচনেও আমাদের এটা পার্টির একটা নির্দেশিকা থাকে, আমরা কোনো নির্বাচনকেই খাটো করে দেখি না। হয়তো ছোট পরিসরে হলেও আমরা মানে নির্বাচন যখনই হবে, যেখানেই হবে, আমরা আমাদের যে শক্তি আছে সেই শক্তিকে পুরোটাই কাজে লাগাই এবং আমাদের কার্যকর্তারা সেইভাবেই কাজ করেন। প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ, যারা ভোটার তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়, প্রত্যেকবারই না, প্রত্যেকটা ভোটারের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। এমনি আমাদের প্রার্থীরা অনেক সময় যান, প্রতি বাড়িতে গিয়ে কথা বলে চলে আসেন,
কিন্তু বাড়ির প্রত্যেকটা ভোটারের সঙ্গে কথা বলার তারা অনেক সময় করেন না সেই কাজগুলি। কিন্তু আমাদের পার্টি থেকে নির্দেশিকা থাকে যে প্রত্যেকটা ভোটারের সঙ্গে যাতে, যে বাড়িতে যাবেন সেই বাড়ির প্রত্যেকটা ভোটারের সঙ্গে যাতে আপনার কথা হয়, চেষ্টা করবেন মত বিনিময়ের, তাদের কি বক্তব্য আছে সেটা শোনার। এখন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগেই মোটামুটি এটা তো ঠিক যে পঞ্চায়েত নির্বাচনে স্তর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি তার মানে পুরোপুরিভাবেই আমাদের নিয়ন্ত্রণে আসবে পঞ্চায়েত, এটা তো আগে থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আমরাও এই ব্যাপারে সুনিশ্চিত, কারণ আমাদের কাজ ওই নির্বাচন ঘোষণার পর শুরু হয়নি, আর তার অনেক আগে থেকে। তো ফলে আমরা সেটা জানতাম এবং আমরা বলেছি যেখানে নির্বাচন হয়নি, যেখানে নির্বাচনের প্রয়োজন হয়নি, সেখানেও যাতে ডোর টু ডোর করা হয়, জনসংযোগ করা হয় এবং মানুষের কি বক্তব্য আছে। আমাদের পূর্ববর্তী যে মানে যে 5 বছর আমাদের পঞ্চায়েত ছিল, সেখানে কোথায় কি খামতি আছে সেগুলি খুঁজে বের করতে হবে এবং সেই খামতিগুলি দূর করে এবার নতুন করে কি কি করা যায় সেগুলি সাধারণ মানুষের তখনই, যখন এই আমরা যেখানে নির্বাচন হয়েছে শুধু সেখানে ডোর টু ডোর হয়েছে এমনটা না, যেখানে নির্বাচন হয়নি গ্রাম পঞ্চায়েত স্তরে সেখানেও এই ডোর টু ডোর হয়েছে এবং জানার চেষ্টা করা হয়েছে। ফলে এই নির্বাচন যেখানে যেখানে হয়েছে আপনারা দেখেছেন আমাদের কার্যকর্তারা আছে। এখন নির্বাচনের আগেও যখন মনোনয়নপত্র দাখিলের বিষয় আছে, এই আগরতলা শহরের পাশে আপনাদের কাছে ছবি আছে, বিরোধী দলের কিছু সদস্য এসেছিলেন, তারা মনোনয়নপত্র দাখিল করতে এসে ফিরে চলে যাচ্ছেন। আমাদের কার্যকর্তা তাদের হাত জোর করে বলেছেন যাতে তারা মনোনয়নপত্র জমা দেন। এখানে প্রশ্নটা করব, আজকে কিছুক্ষণ আগে একটা অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে বিলোনিয়া থেকে, যেখানে বিলোনিয়ার বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ গৌরাঙ্গ দাস, তিনি আজকে সকালে যখন ভোট দিতে যান তখন তাকে স্থানীয় এবং বহিরাগত বিজেপি প্রার্থীরা নাকি, প্রার্থী বলবো না, বিজেপি কর্মীরা নাকি তাকে দুষ্কৃতী বলে তাড়িয়ে দেয়, এরকম একটা অভিযোগ উঠে আসছে বিলোনিয়া থেকে। তাহলে কেন হলো না? অভিযোগটা কে করেছেন? যিনি যাকে ফিরিয়ে দেওয়া হয়েছে? আমি এই ধরনের ঘটনা জানি না, নিশ্চয়ই আমরা এটা বিষয়টা খতিয়ে দেখব এবং আমাদের যারা কার্যকর্তা আছে বিলোনিয়া, যারা আমাদের শক্তি কেন্দ্রের দায়িত্ব আছে, নিশ্চয়ই ছোটখাটো দায়িত্ব নেন। তো ফলে উনি কি ব্যাপার কি বিষয় সেটা দেখতে হবে, অভিযোগটা কতদূর সত্য সেটাও দেখতে হবে। আমাদের নিশ্চয়ই এই বিষয়টা খতিয়ে দেখবেন। আজকে ৬,৯০৯ আসনের মধ্যে ৪,০০০-এ আপনাদের জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বাদ বাকি আসনে হচ্ছে ভোট। এই যে একটা বলা যায় যে বিরোধী নেই, কোনো কন্টেন্ট মানে নেই, আপনাদের প্রতিদ্বন্দ্বী নেই, এইভাবে কি নির্বাচনের ময়দানে লড়তে ভালো লাগে? এটা হওয়া উচিত না। আমার এটা শুধু আমার অভিমত, আমার ব্যক্তিগত অভিমত এমনটা না। গণতন্ত্রের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের লড়বে, এটাই স্বাভাবিক। তাহলে মানুষের কাছেও তাদের মতামত ব্যক্ত করার সুযোগটা থাকে। আর যদি প্রার্থী থাকতো তাহলে আমরাও বুঝতাম যে আমাদের সাংগঠনিক কাজকর্ম কতদূর চলছে। কিন্তু এই যে হলো না, সেটার দায় এখন আমরা নেব কি করে? এখন আমি তো বললাম ওই দিন মনোনয়নপত্র দাখিলের সেই ছবি আপনাদের কাছে আছে, আপনারাও দেখিয়েছেন। আমাদের সেখানকার মন্ডল প্রেসিডেন্ট হাত জোর করে বলছেন মনোনয়নপত্র দাখিল করার জন্য, কিন্তু গাড়ি নিয়ে ঘুরে চলে যাচ্ছেন। তা কি করা যাবে? এগুলি দিয়ে কি করা যায়? মানে আমরা তাদের সেই পার্টির হয়ে আমরা কাজ করতে পারি না, না সেটা তো সম্ভব না। ফলে তাদের কাজ করতে হবে, তাদেরকেও মাঠে নামতে হবে। আমরা তো বলছি তারা মাঠে নামুক না, কিন্তু পাল্টা যদি আমি ধরি, ওদের পক্ষ থেকে বা বিরোধীদের অভিযোগ উঠে আসছে যে তাদেরকে কোন রকম ভাবে নমিনেশন পর্যন্ত ফাইল করতে দেওয়া হচ্ছে না। দৃষ্টান্ত আছে, বললাম তো, ছবি আপনারা দেখিয়েছেন। এই বরজলায় আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভিজুয়াল, সে হাত জোর করে বলছে যারা মনোনয়নপত্রটা দাখিল করুন। কি হয়েছিল ঘটনাটা? সেদিন আগে থেকেই এসডিএম সময় দিয়ে রেখেছেন, এই পিরিয়ডটা থাকবে বিজেপির জন্য, বিরোধীদের জন্য, বাম কংগ্রেসের জন্য ছিল। তা আমাদের যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডে তারা চলে এসছে, স্বাভাবিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের তরফ থেকে বলা হয়েছে যেহেতু তারা আগে দেয়নি, এখন দিতে এসছে, তাদের কাছে জোরহাত করে বলছে আপনারা দিয়ে যান। ছবি তো আপনারাই দেখিয়েছেন, দৃষ্টান্ত এগুলি। তো দিয়ে যান, তারা দিচ্ছে না, তারা ফিরে চলে যাচ্ছে। আর ফিরে গিয়ে আবার অভিযোগও তুলছে যে দিতে দেয়নি। তো
তো ছবি তো কথা বলে। এই ধরনের অবস্থা সব জায়গাতে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সিপিএম এর যে সাংগঠনিক ক্ষমতাটা, সেটা তারা যখন ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতায় থাকাকালীন সময় তাদের একটা অবস্থা থাকে, তারা যখন ক্ষমতাচ্যুত হয় তখন তাদের আর কিছুই থাকে না, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আপনি দেখুন না, শুধু আমাদের ত্রিপুরা কেন, পশ্চিমবাংলায় দেখুন আজকে কি অবস্থা কমিউনিস্ট পার্টির। এই অবস্থা কেরালাতে হবে। শুধু এ দেশে না, সমগ্র বিশ্বে যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানে মানুষের প্রতিক্রিয়াটা কি থাকে বামপন্থীদের সম্পর্কে? কোথাও ফিরে এসছে? কোথাও ফিরে আসেনি, তারা ফিরে আসবেও না। মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে যায়। এটা এটা তাদের এটা তো অভিজ্ঞতা থেকে এটা বোঝা যায়। তাদের কার্যকর্তা নেই, তাদের যদি মানে লোকজন না থাকে, তাদের যদি প্রার্থী না থাকে, তা আমরা তো এইসব জোগাড় করে দিতে পারি না। আমরা তো আর মানে সিপিআইএম এর জন্য প্রার্থী জোগাড়ে নামতে পারি না। আমাদের তো করার কিছু নেই। বিরোধী দল প্রার্থী দিচ্ছে না, নির্দল প্রার্থী দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়। নির্দলের প্রসঙ্গে যখন আসলেন, নির্দলের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গাতে অভিযোগ দেখেছি থাকবে যে নির্দল কিন্তু বিজেপিকে সাপোর্ট করেছে, যে তারা নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়েছে, তাদেরকে ভোট দিতে, বাকিটা বিজেপিকে ভোট দিতে, এরকমই কিন্তু প্রচার করছে। কিন্তু নির্দলের উপরেই আজকে দিনভর অভিযোগ উঠেছে যে হামলা হচ্ছে। সব ঠিক আছে, নির্দল দাঁড়িয়েছে তো, সিপিএম দাঁড়াতে পারে না কেন? না না, আমি বলছি অভিযোগ তো থাকবেই। অভিযোগ করুক, সিপিএমও অভিযোগ করুক, প্রার্থীটা তো দিবে। নির্বাচনে লড়তেই পারে না, যে লড়তেই পারে না তার আবার অভিযোগ কি? নির্দল প্রার্থী যে অভিযোগ করেছে, তার অভিযোগ করার অধিকার আছে, তার অধিকার আছে। সে সাহস করে নির্বাচনে লড়েছে, সে মনে করে যে নির্বাচনে সে লড়তে পারে, তার অভিযোগ করার অধিকার আছে। অভিযোগের সত্যতা থাকুক আর না থাকুক, অভিযোগের সত্যতা থাকুক আর না থাকুক, যে নির্দল প্রার্থীটি মানে মনোনয়নপত্র দাখিল করেছে, নির্বাচনে প্রচার করেছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, আমি তো বলবো তার অধিকার আছে, তার প্রতিবাদ করারও অধিকার আছে। অভিযোগ করতেই পারে। নির্দল প্রার্থী যখন বিজেপিকে সাপোর্ট করছে, তারপরেও বিজেপি তাদেরকে আক্রমণ করছে, এই অভিযোগ তারা তুলেছে। তাহলে কি কোথাও গিয়ে একটা গোষ্ঠী কোন্দল? গোষ্ঠী কোন্দল না, আপনি কোন জায়গার কথা বলছেন আমি ঠিক জানি না। নির্দলরা তো বিভিন্ন জায়গায় আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীও বটে। বিভিন্ন জায়গায় কোথাও হয়তো এমন আছে যেখানে আমাদের প্রার্থীকে সমর্থন করছেন, পরবর্তী সময় সমর্থন করেছেন, এগুলি তো হয়, মানে পঞ্চায়েত স্তরেতে এগুলি তো থাকেই। নির্বাচন বা সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমাদের প্রার্থীকে সমর্থন করছেন, এগুলি তো হতেই পারে। তবে এই ধরনের মানে কোনো ঘটনা আমার জানা নেই। নিশ্চয়ই এই ধরনের অভিযোগ যদি থাকে, অভিযোগ জমা পড়বে। এই যে লোকসভাতে বিরাট জয়, কিন্তু বাজেটে সেভাবে প্রত্যাশা পূরণ হয়নি, তো এবারে এই গ্রামের নির্বাচন, পঞ্চায়েত ভোট, কতটা প্রত্যাশা পূরণ হবে গ্রামবাসীদের? বাজেটে প্রত্যাশা পূরণ হয়নি মানে কিভাবে বলছেন? রাজ্যের কোথাও গিয়ে একটা সাধারণ মানুষের একটা কোনো এক্সপেকটেশন ছিল, সেটা এখনো অধরা রয়েছে। এক্সপেকটেশনটা কি রাজ্যের মানুষের? মানে আপনি কোন জায়গাটাকে ইঙ্গিত করছেন? বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, না কেন্দ্রীয় সরকারের বাজেটে, কেন্দ্রীয় সরকারের এইবার যে বাজেটটা হয়েছে সেটা ত্রিপুরাকে বাদ দিয়ে না, স্পেসিফিক কোনো এলাকার জন্য না, সারা ভারতবর্ষের জন্য। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার বিষয়গুলি আছে, এবং এই যে ঘর গৃহ নির্মাণ বলুন, গৃহ নির্মাণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, নগর উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে, সবগুলির ইম্প্যাক্টই তো এই রাজ্যের উপর পড়বে। প্রত্যেকটা বিষয়ের ইম্প্যাক্ট এই রাজ্যে পড়বে। এর আগে ভারতীয় জনতা পার্টির সরকার 14তে প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এরপর থেকে এ রাজ্যে সে সময় বামপন্থীরাই ক্ষমতায় ছিল। কেন্দ্রীয় সরকার যা যা দিয়েছে এর আগে কোনো সরকার দেয়নি। আন্দোলন খেলা হয়েছে এই রাজ্যে, তারপরেও কিছু হয়নি। এই যে রেল এসছে এই রাজ্যে, এই কম সময়ের মধ্যেই হয়েছে যেটা হওয়ার। এর আগে তো আসলে রেলের জন্য আন্দোলন হয়েছে শুধু, হ্যাঁ, এখান থেকে রেল ভর্তি করে গুয়াহাটি যাওয়া, এখানকার ডিএফআই বামপন্থী যুব সংগঠন
ওরা যেত, আন্দোলন করত, শহরে প্রায় মিছিল, অফিস কামাই করে কর্মচারীদের মিছিল হতো এই রাজ্যে, জোরদাবস্তি করে নিয়ে যাওয়া হতো, মিছিলে বের করা হতো। তো এইগুলি ছিল আন্দোলন খেলা, এই দিয়ে মানুষকে তাতিয়ে রাখা। তো এগুলি তো প্রয়োজন হয়নি, এগুলি তো দৃষ্টান্ত। তারপরে এইবার যেটা বাজেট হয়েছে, সেই বাজেটে ত্রিপুরার জন্য আলাদা করে বলতে হবে এরকম তো বিষয় নেই, কিন্তু ত্রিপুরার প্রত্যেকটা বিষয়ে যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলি নিয়েছেন তার প্রতিফলন তো এই রাজ্যে পড়বেই। এই বিরাট জয়, এই যে লোকসভায় এমনিতেও হয়নি, দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকারের যে নীতি এবং রাজ্য সরকার যে তার যে এই নীতির বাস্তবায়ন ঘটিয়েছে রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত সরকার, যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 18-র পর থেকে একটু এর প্রতিফলন। গ্রামে ভারতীয় জনতা পার্টি একদম দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামের মানুষ জানে। আগে কি হতো, সিপিআইএম এর মিছিল হতো, 14টি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ন্যায্য মূল্যের দোকান মারফত দিতে হবে, এই আন্দোলন। আমাদের কেন্দ্রীয় সরকারের মুখে পানে চেয়ে থাকতে হয়নি, আমরা দিয়েছি, আমাদের দেওয়া হয়েছে। আজকে ন্যায্য মূল্যের দোকানে গেলে পাওয়া যায় এই সমস্ত জিনিস। সিপিএম এর বক্তব্য নেই এখন, এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখতেও পারবে না তাদের। এই যারা এখন কংগ্রেসের বা সিপিএম এর সঙ্গে মিতালি করে কংগ্রেসে আছেন, তারা একসময় বিরোধী দল তো ছিলেন এই রাজ্যে। কংগ্রেস যখন প্রধান বিরোধী দল ছিল এই রাজ্যে, বিধানসভার ভেতরে এবং বাইরে সহায়ক মূল্যে ধান কিনতে হবে এই দাবি করত। আর তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন যে এটা সম্ভব না, কেন্দ্রীয় সরকার কেনে না, এফসিআই কিনে না, এই সমস্ত কথাগুলি বলতেন। কেন্দ্রের উপর দায়িত্ব চাপিয়ে দিতেন। এবং উনি বিধানসভায় দাঁড়িয়ে এমনও বলেছেন, আপনারা গিয়ে বলুন আপনাদের প্রধানমন্ত্রীকে ত্রিপুরা থেকে যাতে কেনে, এই সমস্ত কথাবার্তা বলেছেন উনি বিধানসভার ভেতরে এবং বাইরে, রেকর্ড আছে এগুলি। তো আমাদের সরকার আসার পর আমাদের রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে, ফলে কি হয়েছে, কৃষক উপকৃত হয়েছে। আজকে সহায়ক মূল্যে রাজ্য সরকার ধান কিনছে এবং দেখা যায় এখন কি হয়েছে, যারা আগে বেসরকারি বিভিন্ন যারা থেকে ধান কিনতেন, তারা তো আগে কম পয়সায় ধান কিনতেন, এখন সরকার মূল্য ধার্য করে দিয়ে সরকার কিনছে, এখন তারা আরো রেটে বাড়িয়ে দিয়েছে, তাদের মূল্য আরো বাড়িয়ে দিয়েছে, ফলে কৃষকরা উপকৃত হচ্ছে, ফলে উৎপাদনও বেড়েছে। আপনি একটু মানে আমি এই জায়গাটা বলছি, রাজ্যের উৎপাদন বেড়েছে, এতে মানে কোনো সন্দেহ নেই। কৃষকরা উপকৃত হয়েছেন, ফলে তারা উৎসাহ নিয়ে ফসল ফলাচ্ছেন। তারপর যে এলাকাগুলি আগে কৃষির আওতায় আনা যায়নি, যে সমস্ত জমি সেচের আওতায় আনা যায়নি, সে সমস্ত জায়গাকে সেচের আওতায় আনা হয়েছে। এগুলিতে তো পরিবর্তন হয়েছে, গ্রামের মানুষ খুশি, কৃষকরা গ্রামেই তো অধিকাংশ কৃষকরা বাস করেন। ফলে এই যে যেহেতু আমরা পঞ্চায়েত ভোট নিয়ে কথা বলছি, আর পঞ্চায়েত এলাকাতে কৃষকদের বসবাস অধিক, আর কৃষকরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়। এই যে ঝড় বৃষ্টির মৌসুম, জমি জলের তলায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটা কৃষকদের যদি ক্ষোভের কথা বলি, তাহলে সর্বভারতীয় স্তরে কিন্তু একটা ক্ষোভ রয়েছে কৃষকদের। তার কোথাও কি গিয়ে প্রভাব পড়তে পারে? এই যে বাইরের কৃষকদের বা কৃষক আন্দোলন, এর সঙ্গে ত্রিপুরার কৃষকদের কিন্তু কোনো নেই। হ্যাঁ, এটা ওইখানের পরিস্থিতিটা, ওইখানে হচ্ছে যারা এই কৃষকদের কাছ থেকে একসঙ্গে সমস্ত উৎপাদিত সামগ্রী কিনে নিয়ে তারা এক জায়গায় এনে বিক্রি করে, এই সমস্ত বিষয় আছে। ওই সমস্ত এখানে বড় বড় কৃষক, তারা বড় বড় এলাকা নেই। আমাদের এখানে ছোট কৃষক আমাদের এই রাজ্যে, ফলে আমাদের এই রাজ্যের বামপন্থী নেতারা সেই আন্দোলনে গিয়ে যোগ দেন, সেটা তাদের স্বার্থে যোগ দেন, সেটা আলাদা কথা। কিন্তু আবার কৃষক কোথাও কিন্তু এই আন্দোলনে যোগ দেয়নি বা তাদের সঙ্গে এই ধরনের মানে কোনো হয়নি। আমাদের রাজ্যের কৃষকরা উপকৃত। এবং এই যে কেন্দ্রীয় সরকার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছেন, সেই টাকাটা তো পাচ্ছেন প্রত্যেক কৃষক এই টাকাটা পাচ্ছেন।
এই রাজ্যের মানুষ তো এতে উপকৃত, রাজ্যের কৃষকরা এতে উপকৃত। আমি তো সহায়ক মূল্যে ধান কেনার কথা বললাম, এর আগে ত্রিপুরাতে তো কল্পনাই করা যেত না, ত্রিপুরার কৃষকরা এই সমস্ত কল্পনাই করতে পারতেন না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প, মাছ চাষ থেকে শুরু করে সব ক্ষেত্রে এই সমস্ত প্রকল্পের প্রভাব তো পড়ছে, বিভিন্ন ক্ষেত্রে এই প্রভাব পড়ছে। আগর চাষ, আগে তো আগর চাষের কোনো স্বীকৃতিই ছিল না এই রাজ্যের, বিভিন্ন জায়গায় হতো এবং ফরিয়ারা এসে এখান থেকে এই আগরের যে রসটা সেটা নিয়ে যেত। তো এখন তো এই সমস্ত বিষয়ে পরিবর্তন এসছে এবং উত্তর জেলায় আপনি গেলে দেখবেন সেখানে প্রচুর জায়গায় আগরের চাষ হচ্ছে। আমরা যদি গ্রামীণ এলাকার কথা বলি, এখনো পর্যন্ত বহু জায়গাতে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই অভিযোগগুলো অহরহ উঠে আসছে। তার সাথে স্বাস্থ্য ব্যবস্থা আহামরি কিন্তু খুব একটা ডেভেলপ এখনো পর্যন্ত হয়নি, কারণ যে ছবি আমরা দেখছি সেই জায়গাতে এই ভোটের পর আমরা যদি ধরে নিই যে বিজেপি যদি পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়, যদিও অধিকাংশ আসনেই তারা জয়লাভ করেছে, কি হবে সেই জায়গাতে, কতটা ডেভেলপ হবে? না, অভিযোগ থাকাটা মানে কিন্তু উন্নয়ন হয়নি এরকমটা না। আজকে সকালেও কিন্তু অবরোধ হয়েছে, আজকে সকালেও রাস্তা নিয়ে অভিযোগ খুব ভালো। অভিযোগ থাকা মানে উন্নয়নটা হয়নি এরকমটা কিন্তু না। অভিযোগ থাকা মানেও মানে উন্নয়ন হয়নি এরকমটা না। মানুষের এক্সপেকটেশনটা আরো বেশি। আগে অভিযোগ করার সুযোগ ছিল না, চীনে অভিযোগ হয়, চীনে কেউ অভিযোগ করার হিম্মত দেখাতে পারে? তো চীনাপন্থীরাই তো এখানে ছিল। সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছে, সিপিআইএম যেটা সেটা হচ্ছে চীনাপন্থী, সিপিআই ছিল সোভিয়েতপন্থী। তো এই চীনাপন্থীরাই তো এখানে ক্ষমতায় ছিল। চীনে কেউ রাস্তা রোকো করতে পারে, মানে গুড়িয়ে দেবে একবারে। তো এখানে আগে তো সেই রকম ছিল। এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ আওয়াজ তুলছে, সামান্য এদিক সেদিক হলেই মানুষ কথা বলতে পারে, এটা তো স্বাভাবিক। এটা রামরাজত্ব, ফলে মানুষ অভিযোগ তুলবে। রামরাজত্বেই মানুষ মুখ খুলেছে। বিভিন্ন জনের, রাজার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে, রামের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সীতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। রাবণ রাজত্বে কেউ অভিযোগ তুলতে পারতো নাকি? কোতল করে দেবে, প্রাণহানির ভয় থাকে, চিহ্নিত করে রাখে। কমিউনিস্টরা যখন ছিল এই ধরনের আন্দোলন মানেই হচ্ছে আরে ওরা তো শ্রেণীশত্রু, শ্রেণীশত্রু প্রশ্ন করার হিম্মত ছিল না, শ্রেণীশত্রু হিসাবে চিহ্নিত করত যারা এইভাবে করতে। ফলে আন্দোলন তারা করবে কি করে? এখন সামান্য বিষয় আন্দোলন হয়। আর এই জন্যই আমি বলছি উন্নয়ন হয়নি এই জন্য আন্দোলন হচ্ছে, ব্যাপারটা এরকমটা না। না বন্ধুরা, আমি বলছি উন্নয়নটা হয়নি এরকমটা না, মানুষের এক্সপেকটেশনটা আরো বেশি। আর মানুষ কথা বলার সুযোগ পায়, তারা বুঝে এখানে শ্রেণীশত্রু হিসাবে চিহ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। ফলে আপনি দেখবেন আন্দোলন হচ্ছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে, কারণ তারা জানে তারা গণতান্ত্রিক উপায়ে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আছে, আন্দোলন তারা করতে পারে, তাদের অধিকার। ফলে সেটা তারা করতেই পারে, আমরাও তাতে বাধা দিই না। আমরাও বলি যে আমাদের প্রশাসনের যারা আছেন তারা সেখানে যাবেন, তারা গিয়ে দেখবেন ত্রুটি কোথায় আছে, সেই ত্রুটি দূর করার তারা চেষ্টা করবেন। গণতান্ত্রিক আন্দোলন হবে না কি? মানুষের তাদের অভিযোগ জানাতেই পারেন। অভিযোগ জানানোর আগে কাজটা হওয়া, সেটার জন্য আমরা প্রশাসনের যারা কার্যকর্তা, আমি বলছি এই জায়গায় বলছি, আপনি দেখুন বামপন্থ সরকার এই রাজ্যে ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় যাওয়ার পরে এই 7 বছরে কত সংখ্যক রাস্তা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে কতগুলি হয়েছে, মানে কাজ শুরু হয়েছে। আমাদের কেন্দ্রে ক্ষমতায় আসার পর, আমি বলছি তো, কেন্দ্রে ক্ষমতায় আসার পর যেইভাবে রাস্তাঘাট এই রাজ্যে হয়েছে, আমরা তো এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। কারণ এই এলাকার যদি উন্নয়ন করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করতেই হবে। এটা শুধু ত্রিপুরায় না, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে, এবং এটাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেই সর্বাধিক অর্থ রাখা হচ্ছে, বাজেটেও তার প্রতিফলন দেখা যায়। আমাদের যে নীতি, এই নীতির প্রতিফলন বাজেটও আছে। তো পরিকাঠামো উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসছে। আগে পানীয় জলের যে সমস্যাটা ছিল আমাদের সরকার আসার আগে, সেই সময়টা সেই গ্রামগুলি, কতগুলি গ্রাম আগে আওতায় ছিল পানীয় জলের আওতায়,
পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার যেটা আমরা বলি, তো সেই আওতায় কথাই ছিল, এখন কত আছে হিসাবটা মিলিয়ে দেখুন আপনারা কাগজে পত্রে, আর মানুষের সঙ্গে কথা বলে দেখুন আগে বাস্তবটা কি আছে। তো আর রাস্তাঘাটের ক্ষেত্রেও তাই আছে, রাস্তাঘাটের ক্ষেত্রেও তাই বিভিন্ন জায়গায় হয়েছে, আরও মানুষ চাইছে। কোথাও কোথাও রাস্তাঘাট খারাপও আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেই তার মানে এই না আগে ভালো ছিল, বাম আমলে ভালো ছিল, ভারতীয় জনতা পার্টির সরকারে আসার পর খারাপ হয়ে গেছে। আগে রাস্তাঘাট ছিল এখন রাস্তাঘাট নেই, এমনটা কিন্তু না। এবং উন্নয়ন সেটা হচ্ছে চলমান প্রক্রিয়া, এবং এই চলমান প্রক্রিয়ায় গতি আনাটা আমাদের কাজ, দ্রুত উন্নয়ন। আগামী যে পঞ্চায়েত যারা গঠিত হবে, পঞ্চায়েত এলাকায় সেই সম্পর্কে মানে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে গ্রামীণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ হবে। আপনারা কি ভাবছেন? কারণ গতকালকেও আবারও অভিযোগ উঠেছে বামেদের যুব সংগঠন যে যুবদের হাতে কাজ নেই, আউটসোর্সিং, শূন্যপদ পূরণ, এই যে অভিযোগগুলো উঠে আসছে গ্রামীণ এলাকাতে, কি ভাবনা চিন্তা? আউটসোর্সিং তো থাকবেই। এখন কাজ নেই খাদ্য নেই, এটা বামপন্থীদের দেবে। হ্যাঁ, কাজ নেই খাদ্য নেই, একদম সঠিক। কাজ নেই খাদ্য নেই তাদের জন্য, কাজ নেই খাদ্য নেই এটা বামেদের জন্য, বাম নেতাদের জন্য এটা প্রযোজ্য। এবং আমরা চাই তাদের কাজ না থাকুক, খাদ্য না থাকুক। কারণ কেন জানেন? তাদের কাজের উৎস ছিল গাঁজার চাষ, ড্রাগস মাফিয়াদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, ড্রাগস ধরাই পড়তো না। আমাদের সরকার আসার পরে এগুলিতে কাজ শুরু হয়েছে, এর আগে তো কাজই হতো না। তো এগুলি ছিল তাদের উৎস। এই যে বড় বড় বাড়ি বানিয়েছে, আগরতলা শহরেরটা বলছি না, গ্রামীণ এলাকায়, তখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল না, পাকা বাড়ি করার সুযোগ ছিল, আমাদের সরকার চালু করেছে কিন্তু তারা বাস্তবায়ন করেনি। সেই যে সমস্ত গ্রামে পাকা বাড়ি ছিল না, একটা বাড়ি খুঁজে পাওয়া যায় না সাধারণ মানুষের, সেখানে একটা যদি এই গ্রামে একটা পাকা বাড়ি থাকে, সেটা মানে হচ্ছে কমিউনিস্ট পার্টির অফিস ঘর। এই বাড়িগুলি যে হতো কার পয়সায়? জুমিয়ার পয়সায় হতো নাকি এগুলি? যারা নেতারা প্রসাদ বাড়ি বানিয়েছেন, দলিতের কথা বলে, তারপরে সর্বহারার কথা বলে, শ্রেণী সংগ্রামের কথা বলে, এই অর্থগুলি কোথা থেকে এসেছিল? জবাব দিতে পারেন না ওরা। হ্যাঁ, তারা শ্রেণী সংগ্রামের কথা বলতেন, হ্যাঁ, সর্বহারার কথা বলতে বলতে এরা সর্বহরা হয়ে গেছিল, সবকিছু হরণ করে নেওয়ার, মানুষকে চুষে শেষ করে দিয়েছে এই রাজ্যের মানুষকে। এই বাড়িগুলি ছিল তাদের জন্য। খাদ্য নেই আজকে, তারা তো রসদ সংগ্রহ করতে পারছে না। সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলছি, সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি রাজ্যের সর্বোচ্চ দূরবর্তী এলাকায় যান, সেখানে গিয়ে ন্যায্য মূল্যের দোকানে জিজ্ঞাসা করুন আপনার দোকানে এই চাল আছে কিনা। চাল এই পরিমাণে আছে, নেওয়ার লোক নেই, এই পরিমাণে আছে মজুদ সর্বত্র। আমি আগরতলা শহরের কথা বলছি না, রাজ্যের দূরবর্তী এলাকায় চ্যালেঞ্জ করে আমি বলতে পারি কোথাও বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে। সেই দূরবর্তী এলাকায় গিয়ে খোঁজ নিন। এরা বলে খাদ্য নেই, কাজ নেই। কাজ নেই ঠিক তো, তাদের জন্য নেই। তাদের যে খাদ্যগুলি প্রয়োজন সেই খাদ্যগুলি নেই, তো দেওয়া যাবে না, তাদের দেওয়া যাবে না। তাদের জন্য কাজ নেই, দেওয়া যাবে না। তাদের সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। তারা যে খাদ্য, যে রসদ চাইছে তার যোগান ভারতীয় জনতা পার্টি দেবে না। সময় একেবারে শেষের দিকে, আমরা শেষ করতে হবে এই পর্ব। তবে পঞ্চায়েত ভোট আজকে সকাল থেকে ভোট গ্রহণ হয়ে গেল। তবে এই পাল্টা অভিযোগ থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই। তবে 12 তারিখ অর্থাৎ যেদিন ফলাফল ঘোষণা, সেদিনই জানা যাবে যে কে হাসবে শেষ হাসি আক্ষরিক অর্থে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য এতক্ষণ ধরে। এখানে শেষ করবো আজকের আলোচনা। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।